আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নের প্ল্যাটফর্ম এইচএসসি হিসাব বিজ্ঞান পরিচিতি, হিসাব বিজ্ঞান প্রথম পত্র, হিসাব বিজ্ঞান পরিচিতি, এই স্পেশাল অধ্যায়ের আজকে আমাদের স্পেশাল 5 নাম্বার লেকচার। আমরা গত ক্লাসে আলোচনা করতেছিলাম হিসাব বিজ্ঞানের ভাষা, হিসাব বিজ্ঞানের ভাষা না, ব্যবসায়ের ভাষা। ব্যবসায়ের ভাষা ছিল হিসাব বিজ্ঞান। তো আজকে 5 নাম্বার লেকচারে আমরা পরবর্তী অংশে যাব। তো পরবর্তী অংশটা হচ্ছে জবাবদিহিতা সৃষ্টির প্রক্রিয়ায় হিসাব বিজ্ঞান। তো আমি দেখি এখানে কি কি বলছে আমাদের। সাধারণ অর্থে নিজের কাজের জন্য অন্যের নিকট দায়বদ্ধতাকে জবাবদিহিতা বলে। এই কথাটা খেয়াল রাখবা। নিজের কাজের জন্য অন্যের নিকট দায়বদ্ধতাকে জবাবদিহিতা বলে। যদি বলা হয় জবাবদিহিতা কাকে বলে, তোমাকে এটা বলতে হবে। অর্থাৎ আমি আমার কাজ করব, কিন্তু এই কাজটা অন্যের আন্ডারে করতেছি। অর্থাৎ এই কাজটার মধ্যে কোনো ভুল হইলে যার আন্ডারে কাজ করতেছি তাকে আমাকে কৈফিয়ত দিতে হবে, মানে জবাব দিতে হবে। আর এটাকেই বলা হয় জবাবদিহিতা। কথা কি বুঝছো? যেমন তুমি যখন একটা প্রতিষ্ঠানে কাজ করবা, সেই প্রতিষ্ঠানে তোমার যে দায়িত্ব থাকবে সেই দায়িত্বটুকু তুমি ভালো করে সম্পন্ন করতে পারছো কিনা সেই প্রতিষ্ঠানের মালিক তোমাকে দিন শেষে বলবে যে আপনার কি দায়িত্ব ছিল, আপনার যে কাজ ছিল সেই কাজে আপনার কি দায়িত্ব ছিল আর আপনি কি দায়িত্ব পালন করছেন প্রতিষ্ঠানের উন্নতির জন্য। তো এটা কিন্তু তোমাকে তাদের কাছে সুন্দরভাবে বলে দিতে হবে যে হ্যাঁ, আমার এই দায়িত্ব ছিল এই প্রতিষ্ঠানকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য, আমি এই দায়িত্বটুকু সুন্দরভাবে পালন করতে পারছি বা পারি নাই, এটা আমাকে জবাবদিহিতা করতে হবে। থ্যাংক ইউ বাকিরা যারা জয়েন করছো, খুশি হয়েছি। থ্যাংক ইউ জয়েন করছো উম্মে হাবিবা। তাহলে দেখো এরপরে আমরা খেয়াল করি নেক্সট অংশ। ব্যাপক অর্থে কোনো ব্যক্তির ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করা হয়েছে কিনা এই বিষয়ে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট দায়বদ্ধতা বা কৈফিয়ত দেওয়ার প্রক্রিয়াকে জবাবদিহিতা বলে। দেখছো মিলে গেছে কিন্তু কথার সাথে। জবাবদিহিতা সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা নিচে উল্লেখ করা হলো। অর্থাৎ একজন মানুষ যে জবাবদিহিতা করবে কোনো প্রতিষ্ঠানের নিকট, সেটা করা শিখাইছে কে? হিসাব বিজ্ঞান। কারণ হিসাব বিজ্ঞান ন্যায় নিষ্ঠার সাথে কাজ করে, হিসাব বিজ্ঞান সবাইকে মিতব্যয়ী করে, হিসাব বিজ্ঞান সবাইকে সৎ করে। যদি হিসাব বিজ্ঞান না থাকতো, মানুষ অসৎ পথে ব্যবসা করত, কাউকে কৈফিয়ত দেওয়া লাগতো না, মন মতো ব্যবসা করতো, মন মতো কাজ করতো। কিন্তু এটা হিসাব বিজ্ঞান করে না। যেহেতু হিসাব বিজ্ঞান সবাইকে ন্যায় নিষ্ঠার সাথে কাজ করতে বলে, এই জন্য হিসাব বিজ্ঞানের মাধ্যমে সবাই কি হয়? ন্যায়পরায়ণ হয়। সবাই অবশ্যই অন্যের কাছে কাজের দায়িত্বর জবাবদিহিতা করে তারপরে সামনের দিকে যেতে হয়। এই লাইনটাই আর কি, এটাই বলছে। সবাইকে বুঝছো লাইনটা যা বললাম? একটু কথা বলো, বুঝতে পারছো কিনা? আচ্ছা, এবার দেখি নেক্সট। 1 নম্বর, মালিক পক্ষের নিকট ব্যবস্থাপনা কর্তৃপক্ষের জবাবদিহিতা। মালিক পক্ষের নিকট ব্যবস্থাপনা কর্তৃপক্ষের জবাবদিহিতা। এবার দেখি কি বলছে এখানে। হিসাব বিজ্ঞানের সঠিক প্রয়োগের ফলে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থানের জন্য মালিক পক্ষের নিকট জবাবদিহিতা করতে বাধ্য হয়। হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার কারণে সকল আর্থিক ঘটনা সঠিকভাবে লেখা হয় বিধায় জবাবদিহিতা নিশ্চিত হয়। অর্থাৎ হিসাব বিজ্ঞানের একটা খাতা থাকে, সেই খাতার মধ্যে আমার আর্থিক যত ঘটনা আছে, আর্থিক আয় ব্যয় হিসাবে লক্ষণ মানে লাভ লোকসান যত আছে সবই কি থাকে? লেখা থাকে। যার ফলে আমরা খুব সহজেই সেই খাতা দেখলেই আমরা খুব ইজিলি হিসাবটা দিতে পারি বা জবাবদিহিতা করতে পারি প্রতিষ্ঠানের কাছে। এটাই বলা হয়েছে এই পয়েন্টে। দেখো কথাটা বুঝছো কিনা? কথা বইল, রেসপন্স কইরো। বুঝতে পারছো কি এতটুকু? হামিম, এটা তো হিসাব বিজ্ঞানের ক্লাস হচ্ছে, তুমি একটু পর জয়েন করো। হ্যাঁ, কষ্ট করে। সুমাইয়া তমা,
তাহমিনা উম্মা হাবিবা কথা বলো, তোমরা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আমি আসলে কথাটা কম শুনতেছি তো এই জন্য আর কি, কষ্ট করে দেখো। তো 2 নাম্বার, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অধীনস্থদের জবাবদিহিতা। পরিকল্পনা মোতাবেক অধীনস্থদের, হ্যাঁ একটু ওয়েট, পরিকল্পনা মোতাবেক অধীনস্থদের কার্যাবলী সম্পাদিত হয়েছে কিনা তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হিসাব বিজ্ঞানের বিভিন্ন মানদণ্ডের মাধ্যমে নির্বাচন করবেন বা নিশ্চিত করবেন। প্রমাণ ব্যয়ের সাথে প্রকৃত ব্যয়ের তুলনামূলক বিশ্লেষণ করে সঠিক তথ্য পাওয়া যায়, অর্থাৎ প্রয়োজনে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা যায়। তো এটা কি বিষয়টা, যে আমাদের কোনো একটা কাজ পরিকল্পনা মোতাবেক হয়েছে কিনা, একটা প্রতিষ্ঠানের যে দায়িত্ব সেই দায়িত্ব পরিকল্পনা মোতাবেক অর্জিত হয়েছে কিনা, এই বিষয়টা কিন্তু হিসাব বিজ্ঞানের লিখিত যে মানদণ্ড সেখান থেকে বের করা যায়। অর্থাৎ যখন আমরা হিসাব করি কোনো একটা কাজ করার জন্য, সেই কাজটা করার পর দেখা যায় যে হিসাবের সাথে সেই কাজটার ফলাফল মিলছে কিনা। যদি মিলে থাকে তাহলে আমাদের ভালো, আর না মিলে থাকলে আমাদের কাজের মধ্যে কোনো কি আছে, সমস্যা আছে। তো এই জন্য আমাকে এই বিষয়টা হিসাব বিজ্ঞান সহজ করে দেয়। ওয়ালাইকুম সালাম উম্মে হাবিবা তৃষা জয়েন করছো, থ্যাংক ইউ জয়েন করার জন্য। তো এই লাইনটা বুঝতে পারছো একটু আমাকে জানাও। আর যদি জয়েন করছো থ্যাংক ইউ। ক্লাসটা 9টার দিকে নিতে হবে, আমি এই ক্লাসটা নিচ্ছি তো এটা শেষ করি একটু পরে। আচ্ছা, এতটুকু বুঝতে পারছো, জাস্ট আমাদের হিসাব মোতাবেক কাজ হয়েছে কিনা এটার ব্যাখ্যাই আমরা হিসাব বিজ্ঞান থেকে পেয়ে যাই, যদি হিসাব সুন্দরভাবে লেখা থাকে। কথা বলো, একটু রেসপন্স করো। জি স্যার। আচ্ছা, এরপর 3 নাম্বার, ঋণদাতা ও বিনিয়োগকারীদের নিকট জবাবদিহিতা। প্রতিষ্ঠান তার ঋণদাতা ও বিনিয়োগকারীদের নিকট ঋণের টাকা ও বিনিয়োগের টাকার সর্বোচ্চ ব্যবহার ও মুনাফা অর্জনের জন্য জবাবদিহিতা করতে হয়। হিসাব বিজ্ঞানের সঠিক প্রয়োগের মাধ্যমেই জবাবদিহি নিশ্চিত হয়। অর্থাৎ একটা প্রতিষ্ঠান যখন বিজনেস শুরু করে অবশ্যই তার টাকা লাগে, সে কিন্তু বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নেয়। কি করে ঋণ নেয়, সেই ঋণ নিয়ে সে ব্যবসা খাটায়, তারপরে ঋণ আস্তে আস্তে পরিশোধ করে। তো একটা প্রতিষ্ঠান কোন ব্যাংক থেকে কি পরিমাণ ঋণ নিয়েছে এরও জবাবদিহিতা তাকে করতে হয়। আর এটা অবশ্যই হিসাব বিজ্ঞানের খাতার মধ্যে লেখা থাকে যে হ্যাঁ, একটা প্রতিষ্ঠান ওই ব্যাংক থেকে এত কোটি টাকা লোন নিয়েছে, পরবর্তী ব্যাংক থেকে এত কোটি টাকা লোন নিয়েছে, এত বছরে শেষ করার জন্য বলেছে। মানে প্রতিষ্ঠান কার থেকে লোন নিয়েছে এবং বিনিয়োগ করতেছে কোন কোন খাতে, এগুলো সবই হিসাব বিজ্ঞানের মাধ্যমেই সহজে বের করা যায়। তো এই পয়েন্টটা বুঝতে পারছো 3 নাম্বারটা? জি স্যার। আচ্ছা, এরপরে 4 নাম্বার, অব্যবসায়ী প্রতিষ্ঠানের জবাবদিহিতা। অব্যবসায়ী প্রতিষ্ঠানের উদ্দেশ্য মুনাফা অর্জন না হলেও আর্থিক লেনদেনের সাথে সংশ্লিষ্ট। মানে যেই বিজনেসটা কোনো প্রতিষ্ঠান কর্তৃক না, নিজস্ব কর্তৃক, তো সেই রকম প্রতিষ্ঠান সেই রকম কাজের জন্য যখন আমাদের লেনদেন হয় সেখানে কিন্তু মুনাফা অর্জন হইতেও পারে নাও হইতে পারে, মানে লাভ হইতেও পারে নাও হইতে পারে। সেক্ষেত্রেও লেনদেনের বিষয়টা কিন্তু আমার হিসাব বিজ্ঞানী তুলে ধরবে। যেখানে আর্থিক লেনদেন সংগঠিত হয় সেখানেই জবাবদিহিতার প্রয়োজন হয়, মানে যেখানে অর্থের লেনদেন হয় সেখানে কি জবাবদিহিতা করতে হবে, আর সেটা হিসাব বিজ্ঞানী করে। আর এই সকল আর্থিক লেনদেনের সঠিক হিসাবের দ্বারাই প্রতিষ্ঠানের উপর মানুষের আস্থা অর্জিত হতে পারে। তাই হিসাব বিজ্ঞানের সঠিক প্রয়োগের মাধ্যমে জবাবদিহিতা নিশ্চিত করা যায়। অর্থাৎ আমাদের যেখানেই টাকার লেনদেন হবে সেখানে কি হবে, জবাবদিহিতা করতে হবে যে হ্যাঁ আমাদের এই জায়গার মধ্যে টাকা লেনদেনটা সঠিক, এখানে টাকা লেনদেন করলে টাকা মায়ের যাবে না, মানে টাকাটা ক্ষতিগ্রস্ত হবে না, টাকাটা সঠিক সময় ফেরত পাওয়া যাবে। তো ম্যাথ করাইলে একটু হ্যাঁ আমি তো আসলে হাবিবা আমি তো বলছি যে কনংটা শেষ করায়া খনং গণং এগুলোতে যাবো আমরা। কনংটা আমি তো শেষ করবো, কনং তো হচ্ছে তোমার ব্যাখ্যামূলক, এটা তোমাকে বুঝা পড়াইতে হবে, এটা শেষ করলেই খ আর গতে ম্যাথে যাবো। আমার তো সবই পড়াতে হবে, সিরিয়াল মতো পড়া যাবো। তো আমি আগে থেকে বললাম তোমাদের যে কনংটা শেষ করি, তারপরে খ গতে আমরা ম্যাথ করবো, প্রবলেম নাই। কনংয়ে ম্যাথ থাকলে তো আমি ম্যাথ করাইতাম, প্রবলেম ছিল না, কিন্তু কনং তোমার ম্যাথ নেই। তো এগুলো তোমার বোঝা যেতে হবে, পয়েন্টগুলো টপিকগুলো বোঝা যেতে হবে, কারণ এগুলো যদি না বোঝা যায় হয়তো বা এখান থেকে প্রশ্ন আসলে তো লিখতে পারবে না বাচ্চারা। তো এই জন্য আমি এগুলো লাইন টু লাইন ব্যাখ্যা দিচ্ছি। স্যার আমরা
টপিক গুলো বাসায় পড়ে নিতে বা করতে পারবো, কিন্তু আমাদের হচ্ছে হিসাবগুলো, অঙ্কগুলো এগুলো একটু করালে ভালো হতো। আমি তো সবই করাবো, আমি তো না করি নাই। বাসায় পড়লে তোমরা বুঝবা এরকম না, ঠিক আছে? বাসায় পড়লে বুঝতে পারবা, কিন্তু এমনও কথা আছে যেগুলো তোমাকে একটু ইউনিক কথাগুলো বোঝার চেষ্টা করতে হবে। অনেক সময় দেখা যায় বোঝাও যায় না পড়তে গেলে, তো একটু দেখা যায় যে কঠিন কঠিন থাকতে পারে। সেক্ষেত্রে আমি লাইন টু লাইন পড়ার চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি। আর এখানে আর তেমন কিছু নাই, কয়েকটা অংশ আছে, এরপরই আমাদের খ অংশ গ অংশ শুরু হবে। আমি আর ক্লাস তো রেকর্ড করতেছি, আমি তো কোনো পেজ স্কিপ করতেছি না, আমার ক্লাস রেকর্ড থাকতেছে, প্রতি লাইন টু লাইন রেকর্ডটা আমি ইউটিউবে আপলোড করতেছি, যারা প্রথম থেকে দেখবে ওরা যাতে করে ভালো করে বুঝতে পারে। আর হচ্ছে ম্যাথমেটিক্স অংশ তো আমি করাবো না এরকম কখনো বলিনি, করাবো, একটু অপেক্ষা করতে হবে, সময় দিয়ে ধরন করতে হবে। আশা করি যে খুব শীঘ্রই আমরা পেয়ে যাব। আমাদের তো সবই পড়তে হবে, মিলা জিলা করতে হবে না। যদি এই অংশ না থাকতো তখন একটা কথা ছিল যে এই অংশ নাই, এই অংশ আমি হুদা দিয়ে পড়াচ্ছি। এগুলো তো আছে, এই অংশ তো আমাদের প্রশ্ন হয়, তো এই অংশ আমার শিখতে হবে না। এখন নিজে নিজে পড়লে বাসা পারা যায়, তার মধ্যে অনেক কথা থাকে যেগুলো বোঝা যায় না, এই জন্য আমি ব্যাখ্যা দিয়ে বোঝানোর চেষ্টা করি। তো এতটুকু অংশ তোমাদের একটু কষ্ট করে মেনে নিতে হবে। আমি মনে রাখবো একটা কথা, যে যদি বাসায় পড়লেই সব হয়ে যেত তাহলে কিন্তু মানুষ প্রাইভেট কোচিং পড়তো না বা কোর্স করতো না, বাসায় বসে পড়তো। বাংলা কথা রিডিং পড়লে পারা যায়, কথাটা ঠিক আছে, কিছু কিছু জিনিস পারা যায়, সব কিছু তো পারা যায় না। অনেক কিছুই থাকে যেগুলো বোঝা যায় না, অনেক লাইন থাকে যেগুলোর ব্যাখ্যা একটু কঠিন, সেগুলো বুঝে বুঝে পড়তে হয়। তো সেক্ষেত্রে আমি তো চেষ্টা করি বুঝিয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য। তো এই বিষয়টা তোমাকে খেয়াল রাখতে হবে যে সব বাংলা কথা থাকলেও রিডিং পড়লে যে সব বোঝা যাবে এরকম কোনো কথা নাই, এর মধ্যে অনেক মারপেস থাকতে পারে। কথা কি বুঝছো? কথা বলো, একটু কথা বলো, রেসপন্স করো। জি স্যার, বুঝছি। ওকে, তো এখন যাই নেক্সট পরবর্তী অংশ। আমি তো মনে করো যে পড়াই এরকমই, আমি কোনো তাড়াহুড়া করি না, আমি এবারে যখন পড়াই চেষ্টা করি নিখুঁতভাবে আলোচনা করার জন্য, বুঝে বুঝে ব্যাখ্যা করার জন্য, পড়ার জন্য। আর ক্লাস তো একটু স্লোলি হয়, তো একটু কষ্ট করে মানে ওয়েট করতে হবে, ধৈর্য করতে হবে যে হ্যাঁ আমাদের ক্লাস শুরু হবে, যে ক্লাসটা ম্যাথ সেটা আমরা ম্যাথ নিয়ে করাবো। ম্যাথ নিয়ে যখন করাবো তখন তো কোনো প্রবলেম হবে না, তখন তো বুঝবা আশা করি ইনশাল্লাহ। তো দেখি আমরা নেক্সটে যাচ্ছি। তো এরপরে যেখানে ছিলাম, যে কই ছিলাম, কোন লাইনে ছিলাম আমরা, কোথায় ছিলাম, 3 না 4? আমি হারাই ফেলছি। কারো কি খেয়াল নাই কোন জায়গায় ছিলাম, কেউ বলতে পারবা না? স্যার 3 শেষ করছেন, এবার 4-এ পড়াবেন। 4 পড়াবো, আচ্ছা ঠিক আছে। অব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য আছে, এটা মনে হয় এতটুকু পড়ছিলাম। আচ্ছা হ্যাঁ, এটা পড়ছিলাম, এটা কমপ্লিট ছিল। 5 নম্বর দেখি, জনগণের নিকট সরকারের জবাবদিহিতা। প্রতিটি গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণ ক্ষমতার মূল উৎস। আমরা জানি যে জনগণই হচ্ছে ক্ষমতার মূল উৎস, জনগণের ছাড়া কিন্তু রাষ্ট্র চলে না। তো জনগণ তাদের প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় অধিষ্ঠিত করে। এই সকল নির্বাচিত প্রতিনিধিগণ কিভাবে জনগণের কল্যাণ করেছে তার জবাবদিহিতার জন্য আর্থিক বিষয়সমূহ সঠিক হিসাব রাখা দরকার। অর্থাৎ জনগণ কীভাবে তার অর্থ দিয়ে দেশকে উন্নয়ন করছে, দেশের কোন খাতে কত টাকা ব্যয় করছে, খরচ করছে, এই বিষয়টা আমরা হিসাব বিজ্ঞানের মাধ্যমে জানি। হিসাব বিজ্ঞানের সঠিক প্রয়োগের মাধ্যমে সরকার জনগণের নিকট জবাবদিহিতা নিশ্চিত করে। উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায় হিসাব বিজ্ঞান মূল্যবোধ ও জবাবদিহিতার সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হিসাব বিজ্ঞানের জবাবদিহিতা ছাড়া সুষ্ঠুভাবে যাবতীয় কার্যক্রম পরিচালনা করা সম্ভব না। মানে হিসাব বিজ্ঞানে সব কিছু হিসাব করছি কিন্তু জবাবদিহিতা করি নাই, তাহলে কিন্তু আমাদের ব্যবসার মধ্যে কোনো লাভ হবে না। কারণ কি, আমরা বুঝতে পারবো না যে কোন অংশে আমরা কাজ করলে আমাদের প্রতিষ্ঠানে লাভ হবে, কোন অংশে কাজ কম করলে প্রতিষ্ঠানে লস হবে, বা এরকম বিষয়টা মানে প্রতিষ্ঠানে কেন্দ্রিক কোনো চুক্তি বা কোনো দিক নির্দেশনা যদি আমি চাই, অবশ্যই আমার কি লাগবে, হিসাব বিজ্ঞানের জ্ঞানটা লাগবে। তো হিসাব বিজ্ঞানের মাধ্যমে আমরা কি পাবো, সেই জ্ঞানটা পাবো, সেভাবে কাজ করলে আমরা আমাদের বিজনেসে উন্নত করতে পারবো। তো এবার বলতেছি যে এক্ষেত্রে আর্থিক ক্ষেত্রে বিশৃঙ্খলা দেখা দেয় এবং বিধায় প্রতিষ্ঠানের অগ্রগতি বাধাগ্রস্ত হয়, প্রতিষ্ঠানটা সামনের দিকে যেতে পারে না। ব্যয় নিয়ন্ত্রণ করা, অর্থের অপচয় বা অপচয় রোধ, জালিয়াতি ও প্রতারণা বন্ধে হিসাব বিজ্ঞান জবাবদিহিতা প্রক্রিয়া কার্যকর ভূমিকা পালন করার মাধ্যমে ব্যবস্থাপনাকে সহায়তা করে। অর্থাৎ আমাদের অর্থে যাতে অপচয় না হয়, ব্যয় যাতে নিয়ন্ত্রণ থাকে, এবং অপব্যয় রোধ মানে কি, যেটা মানে ব্যয় করা লাগবে না তাও ব্যয় করতেছি, তো এই অপব্যয়টা রোধ করতে হবে, জালিয়াতি বন্ধ করতে হবে। এই
সব কিছু মীমাংসা করার জন্য আমাদের কি করবে, হিসাব বিজ্ঞান কাজ করবে, হিসাব বিজ্ঞান সবচেয়ে বড় ভূমিকা পালন করবে। এই হচ্ছে আমার মোটামুটি খ নং অংশে আলোচনা। তো দেখো যে পয়েন্টগুলো যে আলোচনা করলাম মোটামুটি বুঝতে পারলা কিনা, একটু কথা জি বললো। স্যার। আচ্ছা এখন কথা হচ্ছে যে আমাদের আর সামনে যেতে পারছি না, আমাদের 1 2 3 তিনটা পেজে আছে, তারপরে ক নং শেষ, মানে ক অংশটা শেষ, আমরা পরে খ গ নিয়ে আলোচনা করবো। সময় স্বল্পতার কারণে বেশিক্ষণ পড়াতে পারলাম না। বাড়ি কাজ থাকবে এই পয়েন্টগুলো জাস্ট মুখস্থ করে জাস্ট একটু লিখবা। এখানে তো মনে করো যে 5টা পয়েন্ট, 5টা পয়েন্টই একটু মুখস্থ করে লিখবা এবং খাতা দেখাবা, যতটুকু তুমি বুঝতে পারছো অতটুকুই লিখে দিলেই হবে। এতটুকু আজকের মতো শেষ ক্লাস।